আলাইকুম। বাংলাদেশ পলিটেকনিক সিস্টেমের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অনলাইন ক্লাসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স এন্ড ট্রান্সমিশন লাইন্স, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্র্যাক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 9 লাইন কনস্ট্যান্ট এবং ইম্পিডেন্স ম্যাচিং এর বৈশিষ্ট্য। অধ্যায় 9 আছে আমাদের সিলেবাস অনুযায়ী যে 9.1 প্রাইমারি লাইন কনস্ট্যান্ট, সেকেন্ডারি লাইন কনস্ট্যান্টের সংজ্ঞা। 9.2 তে আছে প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমে আলফা, বিটা, গামা এবং ও ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, যেটা জেড ও দ্বারা প্রকাশ করা হয়, এর মান নির্ণয়। 9.3 তে আছে ট্রান্সমিশন লাইনে ন্যূনতম এটুনিয়েশন, ন্যূনতম ডিস্টোরশন এবং ডিস্টোরশনের শর্ত। 9.4 কন্টিনিউয়াস লোডিং এবং ল্যাম্প লোডিং এর বর্ণনা। 9.5 কন্টিনিউয়াস লোডিং এবং ল্যাম্প লোডিং এর ব্যবহার। 9.6 লোডিং কয়েলের গঠন বর্ণনা। 9.7 লোডিং কয়েলের ব্যবহার। 9.8 ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স। 9.9 সিঙ্গেল স্টার, ডাবল স্টার ও কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ইম্পিডেন্স ম্যাচিং ব্যাখ্যা। 9.10 উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য এবং 9.11 প্রতিফলিত এবং স্ট্যান্ডিং ওয়েভের ধারণা এবং এর প্রতিফলিত সহগের সংজ্ঞা, এদের সম্পর্ক। আমরা এই সিলেবাসগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আছে, হয়তো সবগুলো পয়েন্ট আলোচনা করা যাবে না, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলো আলোচনা করতেছি এবং সবগুলো যেটার সাথে সম্পর্কযুক্ত আছে কয়েকটা পয়েন্ট থাকবে যেটা তোমরা বাড়ির কাজ করে ওই সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবে। আমরা প্রথমে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। নাইন পয়েন্ট ওয়ান প্রাইমারি লাইন কনস্ট্যান্ট ও সেকেন্ডারি লাইন কনস্ট্যান্টের সংজ্ঞা। প্রাইমারি লাইন কনস্ট্যান্ট কি? যে কোনো ট্রান্সমিশন লাইন যেসব মূল উপাদান দিয়ে তৈরি, সেই সমস্ত মূল উপাদানকে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট বলে। আমি আবার বলতেছি যে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট হচ্ছে কোনো ট্রান্সমিশন লাইন যেসব মূল উপাদান দিয়ে তৈরি, সেই সমস্ত মূল উপাদানকে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট বলে, যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এন্ড কন্ডাক্ট্যান্স। আসলে আমরা এই জিনিসগুলো কি বারবার আমরা কিন্তু আলোচনা করতেছি যে আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সিস্টেমের যে জিনিসগুলো আছে মূল ভিত্তি, যেটা ইলেকট্রনিক্স টেকনোলজি, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, কন্ডাক্ট্যান্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার আসতেছে। তো আমি প্রাইমারি লাইন কনস্ট্যান্ট মানে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক, কার উপর ডিপেন্ড করে? যে কোনো ট্রান্সমিশন লাইনে যেসব মূল উপাদান দিয়ে তৈরি ট্রান্সমিশন লাইন, সেই সমস্ত মূল উপাদানকে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট বলে। আচ্ছা, আর সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট যে কোনো ট্রান্সমিশন লাইনে প্রাইমারি কনস্ট্যান্ট ব্যবহার করে লাইনের যেসব প্যারামিটার নির্ণয় করা যায়, সেসব প্যারামিটারকে সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট বলে। অর্থাৎ প্রাইমারি লাইন কনস্ট্যান্টের যেসব প্রাথমিক যেসব উপাদানগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট, আর সেকেন্ডারি কনস্ট্যান্ট হচ্ছে লাইন কনস্ট্যান্ট হচ্ছে যে প্রাইমারি কনস্ট্যান্ট ব্যবহার করে যেসব প্যারামিটার নির্ণয় করা হয় তাদেরকে বলা হয় সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট। যেমন ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি? যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এগুলোর সমন্বয়ে যে বাধা নির্ণয় করা হয় তাকে বলা হয় ইম্পিডেন্স। প্রপাগেশন কনস্ট্যান্ট, এটুনিয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে সেকেন্ডারি
লাইন কনস্ট্যান্ট। এগুলো আমরা আগে পড়েছি আগের চ্যাপ্টারগুলোতে। তাহলে প্রাইমারি কনস্ট্যান্ট এবং সেকেন্ডারি কনস্ট্যান্ট, আমাদের সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট গুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এবং ফেজ কনস্ট্যান্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে তোমাদের। সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট হচ্ছে কোনো ট্রান্সমিশন লাইনের প্রাইমারি কনস্ট্যান্ট ব্যবহার করে লাইনের যেসব প্যারামিটার নির্ণয় করা যায় সেসব প্যারামিটারকে সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট বলে। প্রাইমারি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল নয়, কিন্তু সেকেন্ডারি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। আমরা সবাই জানি যে ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্ট এইগুলোর সাথে কি ফ্রিকোয়েন্সি জড়িত আছে। হ্যাঁ, তাহলে আমরা ভালো করে দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে 9.2, যে প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমে আলফা, বিটা, গামা ও ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মান নির্ণয়। আমরা সাধারণত জানি যে সেকেন্ডারি লাইন কনস্ট্যান্টকে প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করার জন্য নিচের চিত্রে বিবেচনা করা যায়। যেমন এল দৈর্ঘ্য বিশিষ্ট লাইনটির প্রতি একক দৈর্ঘ্যে সিরিজ প্যারামিটারগুলোর রেজিস্ট্যান্স আর ও ইন্ডাকটেন্স এল এবং শান্ট প্যারামিটারগুলোর কন্ডাক্টেন্স জি ও ক্যাপাসিট্যান্স সি। যে এই একটা চিত্র দেওয়া আছে, যে এখানে কি দেওয়া আছে যে সিরিজে এল এবং আর দেওয়া আছে। যদি এই বুগুলো আবার দেওয়া থাকে, যে এরকম যদি এই প্রাইমারি সেকশনে যেমন এল আর দেওয়া আছে, সেকেন্ডারিতে যদি একটা টি সেকশনের মতো ধরা হয়, যদি এখানে এল আর দেওয়া থাকে, এখানে যদি ইন্ডাক্টরের মানটা L/2 আর এখানে যদি R/2 হয়, আর এই পাশে যদি L/2 এবং R/2 হয়, আর এখানে যে প্যারালালে দেওয়া আছে সি এবং জি, কন্ডাক্টেন্স এবং ক্যাপাসিটেন্স, তাহলে আমরা এই সার্কিটটি নির্ণয় করতে পারবো। তা আমি আবার তোমাদেরকে বোঝার স্বার্থে বলতেছি যে এখানে যেটা দেওয়া আছে যে L/2 R/2, যে টি সেকশনের মতো এই পাশে যদি একটা ইন্ডাক্টর এবং রেজিস্টর থাকে, সেটার মান হবে L/2 এবং R/2। আমরা সেই প্রেক্ষিতেই এই সার্কিটটা দেখানো হয়েছে। আমরা এক পোর্শন দেখেছি, আরেক পোর্শনে তোমরা ধরে নিবে যে এইখানে একটা ইন্ডাক্টর আছে এবং রেজিস্টর আছে। সেটা হচ্ছে ইন্ডাক্টরটা হচ্ছে L/2, রেজিস্টরের মান হচ্ছে R/2। আমরা আরেকটা চিত্র মাধ্যমে দেখাইতে পারি যে আমরা এখানে যেটা ধরে নিয়েছি যে এই যে এখানে R/2 এই রেজিস্টর, আর এখানে X/2 ইন্ডাক্টরটা দেখা হয়েছে, এটা L/2 আমরা ধরে নিব। আর এখানে আছে এই পাশে যেমন R/2 আছে, এটা L/2 আছে, এটা আছে L/2। তো এরকম যদি আমরা টি সেকশনের মধ্যে ধরে নেন, এবং এইখানে একটা যেমন এই পাশে কিন্তু দুইটা দেওয়া আছে, ক্যাপাসিটর এবং কন্ডাক্টেন্স এবং ক্যাপাসিটেন্স। তো এইখানে দেওয়া আছে ওয়াই এবং সি, যে এই পাশে একটা কন্ডাক্টেন্স ধরে নিব, একটা ক্যাপাসিটেন্স ধরে নিব। আমরা সেই ক্ষেত্রে যদি জেড সমান সমান কি পাবো, যে আর প্লাস জে ওমেগা এল এবং ওয়াই সমান সমান জি জে ওমেগা সি, ওয়াই মানে 1/z। আমরা বলতেছি লাইনটির মোট রেজিস্ট্যান্স কি হবে, যেহেতু এল লাইন বিশিষ্ট, এল দৈর্ঘ্য লাইন বিশিষ্ট, সেই জন্য লাইনটির মোট রেজিস্ট্যান্স হবে যে একটা লাইনের মোট রেজিস্ট্যান্স আর ইন্টু এল। আর ইন্টু এল মিনস যে এল লাইন বিশিষ্ট যেহেতু, এই জন্য রেজিস্ট্যান্স সাথে গুণ হচ্ছে। আর ইন্ডাকটেন্স এল ইন্টু 1, কন্ডাক্টেন্স ইন্ডাকটেন্স এল ইন্টু এল, ছোট হাতের এল, কন্ডাক্টেন্স জি ইন্টু এল ও ক্যাপাসিটেন্স সি ইন্টু এল। অতএব সিরিজ ইম্পিডেন্সের মান Z1 সমান সমান হবে আর প্লাস জে ওমেগা এল ইন্টু এল। আমরা এখানে কি আর এর মানটা বসাইলাম, যেমন আর এর মানটা কি আর প্লাস জে ওমেগা এল ইন্টু এল, Z1 ইম্পিডেন্স। এবং শান্ট ইম্পিডেন্সের মান যেহেতু এই দুইটা সিরিজে আছে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স সিরিজে আছে, সেই জন্য এইটা হচ্ছে আর ইন্টু এল এর মান, অর্থাৎ Z1। এবং শান্ট ইম্পিডেন্সের মান Z2 সমান সমান 1/G ওমেগা সি, 1/G প্লাস জে ওমেগা সি ইন্টু এল। এটা যেটা হচ্ছে কন্ডাক্টেন্স এবং সি হচ্ছে ক্যাপাসিটেন্স। এই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0, সিমেট্রিক্যাল টি সেকশন নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা জানি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ট্রান্সমিশন লাইনের সেকেন্ডারি কনস্ট্যান্ট সমূহকে প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমে সেকেন্ডারি কনস্ট্যান্টে উপস্থাপন করা হচ্ছে। আমি
আগেই বলছি যে প্রাইমারি কনস্ট্যান্টটা হচ্ছে যে যেগুলো একটা ট্রান্সমিশন লাইনে যেগুলো প্রাথমিক ব্যবহার করা হয়, প্রাথমিক বাধা হিসেবে ব্যবহার করা হয়, যেমন ক্যাপাসিটর, হ্যাঁ, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তাদের বাধাটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। সেটার উপর ভিত্তি করে যে বাধাগুলো পরবর্তীতে নির্ণয় হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি কনস্ট্যান্ট সমূহ প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমেই সেকেন্ডারি কনস্ট্যান্ট উপস্থাপন করা হয়েছে, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা আগেই পড়েছি বারবার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টারে বারবার একই জিনিস আসতেছে যে স্বল্প দৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইনকে সেকশন নেটওয়ার্ক হিসেবে উপস্থাপন করা হয়। কি বলছে? স্বল্প দৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইন একটা বৃহৎ ইনফিনিটি টাইপ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের উপর শর্ট, যে স্বল্প দৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইনকে সেকশন নেটওয়ার্ক হিসেবে উপস্থাপন করা হয়। সাধারণত সেকশনকে একক দৈর্ঘ্য বিবেচনা করে, যে কোনো একটা নির্দিষ্ট 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার, 1 মিটার, এরকম নির্দিষ্ট একটা লাইনের উপর। সেকশনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যেমনটা Z0 রুটটা পুরা উপরে হবে, অর্থাৎ Z1²/4 প্লাস Z1 Z2, এই রুট ওভারটা পুরোটুকুর উপরে হবে। আমরা এই সমীকরণটা অধ্যায় 4-এ পড়েছি, 5-এ পড়েছি। আমরা এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা এটা পেয়ে আসছি। তো এটা যদি আমার 1 নং সমীকরণ হয় তাহলে আমরা পাবো যে ট্রান্সমিশন লাইনে সিরিজ ইম্পিডেন্স রূপে রেজিস্টর R এবং ইন্ডাকট্যান্স L যুক্ত থাকে, আর প্যারালাল ইম্পিডেন্স রূপে কন্ডাক্টর G এবং ক্যাপাসিটর C যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের, অতএব আমরা এটা লিখতে পারি যে Z1 সমান সমান আমরা যা পাইছি যে R প্লাস J ওমেগা L ইন্টু L, এবং Z2 সমান সমান 1/G প্লাস J ওমেগা CL, যেটা দুইটা সমীকরণ আগে দেখানো হয়েছে, বা দুইটার ভ্যালু, যেটা Z1 সিরিজ ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং Z2 প্যারালাল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, আর Z0 হচ্ছে L দৈর্ঘ্য বিশিষ্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট L দৈর্ঘ্য বিশিষ্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা যদি জানতে চাই যে আমাদের এইটুকু জানা আছে, Z1টা জানা আছে, সিরিজের ইম্পিডেন্স জানা আছে, প্যারালাল ইম্পিডেন্স জানা আছে, তা আমরা তখন Z0 সমান সমান কি হবে, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা কি হবে। তা আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 1 নং এ যা পাইছি ওইখানে যদি আমরা মানটা বসাই, যে আমরা পাইছি কি Z1²/4 প্লাস Z1 Z2, তো Z1 এর মান বসাই দিলাম, Z1 এর মানটা বসাই দিলে এটা হলো, আর এখানে Z2 এর মানটা বসাই দিলাম। তো Z1 এবং Z2 এর মান বসানোর পরে Z0 এর মান এটা। এটা যদি এখন আমরা যদি L এটা 0 লিমিট পর্যন্ত হয়, তবে L² বিশিষ্ট পদটি যদি নগণ্য হয়, এই পদটা যদি আমরা নগণ্য ধরি, তাহলে আমরা Z0 এর মানটা কি পাবো, যে আমার Z0 এর মান আসবে সমাধান করার পরে, যে আমরা Z0 আমরা যদি এটা সমাধান করি তাহলে Z0 এর মানটা আমি পাবো R প্লাস J ওমেগা L বাই G প্লাস J ওমেগা C। এইটা যদি আমরা 2 নং সমীকরণ ধরি তাহলে আমরা পাবো যে, সুতরাং এই সমীকরণটার ভিত্তি করে আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মানটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ সুতরাং 2 নং সমীকরণের ডান পার্শ্ব প্রাইমারি কনস্ট্যান্ট, যার মাধ্যমে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয় করা যায়। এখানে কি প্রাইমারি কনস্ট্যান্ট মানে এটা তো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0, আর এখানে আমার কি আছে, R আছে, L আছে, G আছে, C আছে। R মানে রেজিস্ট্যান্স, L মানে ইন্ডাকট্যান্স, G মানে কন্ডাক্ট্যান্স, মানে হ্যাঁ, সি ক্যাপাসিট্যান্স। তাহলে এই চারটাই তো আমার প্রাইমারি কনস্ট্যান্ট। এই প্রাইমারি গুলোর উপর ডিপেন্ড করে আমি আমার এখান থেকে কি Z0 বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মানটা নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা। এর পরবর্তীতে দেখা যাক। তারপরে প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়। প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়। তা আমরা কিন্তু আগেও আরেকটা সমীকরণে পড়ে আসছি যে ই টু দি পাওয়ার, যেহেতু L লাইন বিশিষ্ট, L লাইন বিশিষ্ট, এই জন্য ই টু দি পাওয়ার আমরা পড়ে আসছিলাম আগে প্রপাগেশন কনস্ট্যান্ট যে ই টু দি পাওয়ার গামা। যেহেতু এখন L লাইন বিশিষ্ট এটা প্রপাগেশন কনস্ট্যান্ট, এই জন্য হবে ই টু দি পাওয়ার গামা L। এটা যদি আমাদের সমীকরণটা এরকম যে 1 প্লাস Z1/2 Z2 প্লাস Z0/Z2, এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যেহেতু আমি প্রপাগেশন কনস্ট্যান্টের আগের সমীকরণটা আমরা জানি, আগের চ্যাপ্টার থেকে জানি, L দৈর্ঘ্য বিশিষ্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আবার আমরা জানি কি Z1 এর মান হচ্ছে এটা এবং Z2 এর মান হচ্ছে
এটা, এবং Z0 এর মান হচ্ছে এটা। এই তিনটা ভ্যালু আমরা পেয়ে আসছি। আমরা সিরিজ ইম্পিডেন্স, প্যারালাল ইম্পিডেন্স এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এই মানগুলো যদি এখন আমি 1 নং সমীকরণে বসাই, এইখানে বসাই, তাহলে দেখা যাবে যে এই সমীকরণটা পাওয়া যাবে। আমরা যদি সরাসরি মানগুলো বসাই দিই, এখন যদি এই সমীকরণটা আমি সমাধান করি, তাহলে আমরা পাবো, সমাধান করার পরে পাবো যে ই টু দি পাওয়ার গামা এল 1 প্লাস r প্লাস জে ওমেগা এল ইন্টু জি প্লাস জে ওমেগা সি ইন্টু এল স্কোয়ার বাই 2 প্লাস root over r plus j omega l into j plus j omega c into l square, এটা 2 নং সমীকরণ। এখন যদি e টু দি পাওয়ার গামা l সূচকের ধারা রূপে বর্ধিত করে পাওয়া যায়, যেহেতু এই লাইনটা একটা, এই সমীকরণটা একটা নির্দিষ্ট একক লাইনের উপর, কিন্তু এই লাইনটা তো ইনফিনিটি টাইপ, এই জন্য যদি আমি এই সমীকরণটা কোনো ইনফিনিটি সূচকের ধারা রূপে বর্ধিত করে পাওয়া যায়, তাহলে আমার এই সমীকরণটা আসবে, 3 নং সমীকরণটা আসবে, অর্থাৎ 1 plus gamma L 1 plus gamma L gamma square L square by 2 gamma plus gamma cube L square by 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলে আসবে। আর এটা যদি আমি L কে 0 পর্যন্ত লিমিটেশন করি, যে L এর মানটা যদি 0 হয়, তবে L এর উচ্চতর শক্তিকে পরিহার করা যায়। তো যদি L এর উচ্চতর শক্তিকে পরিহার করা যায়, তখন আমার সমীকরণটা দাঁড়াবে e টু দি পাওয়ার গামা L সমান সমান হচ্ছে 1 plus gamma L plus গামা স্কোয়ার এল স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 4 নং সমীকরণ। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তো এখন 2 নং ও 4 নং সমীকরণ তুলনা করলে যা পাওয়া যাবে, যদি এল সমান সমান 1 হয়, সেই ক্ষেত্রে গামা এল সমান সমান আমার দাঁড়াবে যে রুট ওভার আর প্লাস জে ওমেগা এল ইন্টু জি প্লাস জে ওমেগা সি ইন্টু এল স্কোয়ার। তাহলে এখন যদি আমি উভয় পক্ষ থেকে এই এলটাকে রুটের বাইরে নিয়ে আসি এল স্কোয়ারটাকে, তাহলে এটা এল হয়ে যাবে, এবং উভয় পক্ষ থেকে এল কে বাদ দিলে আমরা গামা সমান সমান পাবো রুট ওভার আর প্লাস জে ওমেগা এল ইন্টু জে প্লাস জি প্লাস জে ওমেগা সি। তাহলে এই গামাটা হচ্ছে আমার এটুনিয়েশন প্রপাগেশন কনস্ট্যান্ট, এবং আর এই প্রাইমারি কনস্ট্যান্ট থেকে আমি কি নির্ণয় করতে পারলাম, এই গামাটাকে নির্ণয় করতে পারলাম। তাহলে গামা যদি প্রপাগেশন কনস্ট্যান্ট হয়, আমরা আগের সমীকরণে দেখেছি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয় করে, এখন এখানে প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয় করা হলো। এই 5 নম্বর সমীকরণ থেকে আমরা কি করতে পারবো, প্রপাগেশন কনস্ট্যান্টকে নির্ণয় করতে পারবো। উপরে 5 নং সমীকরণে প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয় করা যায়। এইভাবে তোমরা যদি প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট নির্ণয় করবে, আমি প্রপাগেশন কনস্ট্যান্ট এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দেখিয়ে দিলাম, তোমরা এখন নির্ণয় করবে এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট, এবং প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয়, যেটা আমি আগে দেখিয়েছি, এবং তোমরা আবার এটা আলোচনা করবে, তাহলে তোমরা এটা সহজ হবে তোমাদের বুঝতে। এবং ট্রান্সমিশন লাইনের ন্যূনতম এটুনিয়েশন, ন্যূনতম ডিস্টরশন এবং ডিস্টরশন শর্ত, এই 3টা পয়েন্ট তোমাদের বাড়ির কাজের জন্য দেওয়া থাকবে। তোমরা যদি উপরে আমি যেটুকু বোঝানো হয়েছে এটা যদি ভালো করে বুঝো আর বইয়ের সহযোগিতা নাও, তাহলে তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবে। তারপর হচ্ছে 9.4 কন্টিনিউয়াস লোডিং এবং ল্যাম্প লোডিং বর্ণনা। কন্টিনিউয়াস লোডিং এবং ল্যাম্প লোডিং এর বর্ণনা, এখানে আমাকে আগে বুঝতে হবে যে লোডিং কি। বলতেছি কোন ট্রান্সমিশন লাইনে ডিস্টরশন মুক্ত শর্ত পাওয়ার জন্য নির্দিষ্ট ব্যবধানে লাইন কন্ডাক্টরের সাথে উপযুক্ত মানের ইন্ডাক্টেন্স সিরিজে যুক্ত করতে হয়। কি বলছে, কোন ট্রান্সমিশন লাইনে ডিস্টরশন মুক্ত শর্ত পাওয়ার জন্য নির্দিষ্ট ব্যবধানে লাইন কন্ডাক্টরের সাথে উপযুক্ত মানের ইন্ডাক্টেন্স সিরিজে সংযুক্ত করতে হয়। এই ব্যবস্থাপনাকে লোডিং বলে। লোডিং এর প্রকার কন্টিনিউয়াস লোডিং, ল্যাম্প লোডিং। লোডিং হচ্ছে আবার 2 ধরনের, কন্টিনিউয়াস লোডিং মানে একটা পরপর থাকতে থাকবে, আর একটা হচ্ছে ল্যাম্প লোডিং। কন্টিনিউয়াস লোডিং কি, ট্রান্সমিশন লাইনের চারপাশে লোহার আবরণ দ্বারা আবৃত থাকে, এই কারণে পরিহারে ইন্ডাক্টেন্স বৃদ্ধি পায়। এই ইন্ডাক্টেন্স বৃদ্ধি পাওয়া সিস্টেমটাকে বলে কন্টিনিউয়াস লোডিং। কন্টিনিউয়াস লোডিং কি বলছে, যে
কন্টিনিউয়াস লোডিং কি, যে ট্রান্সমিশন লাইনের চারপাশে লোহার আবরণ দ্বারা আবৃত থাকে, এই কারণে পরিবাহীর ইন্ডাকটেন্স বৃদ্ধি পায়। ইন্ডাকটেন্স বৃদ্ধি পায় মানে যে লোডের মাধ্যমে, এটা ওয়ান কাইন্ডস অফ লোড, যেহেতু এই লোডের মাধ্যমে এটার ইন্ডাকটেন্সটা বৃদ্ধি পেতেছে, বাধার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটা একটা লোড। এটাকে সাধারণত এল দ্বারা শনাক্ত করা হয়, যেমন এল ইকুয়াল মিউ বাই 1 প্লাস ডি বাই এনটি মিলি হেনরি, এর একক মিলি হেনরিতে প্রকাশ করা হয়। এখানে এলটা হচ্ছে পরিবাহীর ইন্ডাকটেন্স, মিউ হচ্ছে ব্যবহৃত ম্যাগনেটিক পদার্থের প্রবেশ্যতা, টি হচ্ছে লোহা বা আয়রনের পুরুত্ব, ডি হচ্ছে পরিবাহীর ব্যাস, এবং এন হচ্ছে লোহার আয়রন সংখ্যা। তাহলে এই ভ্যালুগুলো যদি আমার জানা থাকে, বা এখানে যে কোনো এটা জানা থাকলে এই এল এর মান নির্ণয় করা সহজ হয়ে যায়। আর ল্যাম্প লোডিং, যে কোনো ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স বৃদ্ধি করতে হলে ওই ট্রান্সমিশন লাইনের নির্দিষ্ট খরচে কয়েল স্থাপন করতে হয়, এই পদ্ধতি থেকে ল্যাম্প লোডিং বলে। অর্থাৎ কয়েল স্থাপন করতে হয়, মাঝে মাঝে কয়েল ট্রান্সমিশন লাইনের নির্দিষ্ট খরচে কয়েল স্থাপন করতে হয়, এই পদ্ধতিকে বলে ল্যাম্প লোডিং। আমি আবার বলতেছি যে কোনো ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স বৃদ্ধি করতে আগে ওদের যে ট্রান্সমিশন লাইন ব্যবহার করতে যেতে হতো, তো ওইটার মধ্যে নির্দিষ্ট যেহেতু লোহার আবরণ থাকে, ওই জন্য যে লোডটা বাড়ে ওই লোহার আবরণের জন্য, ওইটাকে বলে কন্টিনিউয়াস লোডিং। আর ল্যাম্প লোডিংটা হচ্ছে যেটা আমরা কি করতেছি, যে একটা নির্দিষ্ট ইন্ডাকটেন্স বৃদ্ধি করার জন্য ট্রান্সমিশন লাইনে একটা নির্দিষ্ট খরচের কয়েল ব্যবহার করতে হয়, ওই কয়েলটাকে বলা হয়, কয়েলটা ব্যবহারের জন্য যে লোড হয় সেটাকে বলা হয় ল্যাম্প লোডিং পদ্ধতি। কন্টিনিউয়াস লোডিং এবং ল্যাম্প লোডিং এর ব্যবহার, যে বলতেছে কন্টিনিউয়াস লোডিং এর ব্যবহার, কন্টিনিউয়াস লোডিং কে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা যায়। এক, সাবমেরিন কেবলের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে। সাবমেরিন কেবলের ক্ষেত্রে, এবং 2 নাম্বার হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে। ল্যাম্প লোডিং এর ব্যবহার, ল্যাম্প লোডিং কে যে কোনো ধরনের ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, এটা লাইনের হবে, যে ল্যাম্প লোডিং কে যে কোনো ধরনের ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 9.6 লোডিং কয়েলের গঠন বর্ণনা। লোড কয়েল একটা বিশেষ ধরনের কয়েল, একে গঠন করতে কতগুলো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, যেমন রেজিস্ট্যান্স খুব কম, কোর লস কম, সার্কিটের সুষমতা রক্ষা, সার্কিটের মধ্যে ইন্টারফারেন্স প্রতিরোধ করা, এবং আকৃতি যথাসম্ভব ক্ষুদ্র করা। আমরা ল্যাম্প লোডিংটা যে ব্যবহার করি, সেই ক্ষেত্রে লোডিংটার যে গঠন, ল্যাম্প লোডিং এর জন্য যে কয়েলটা ব্যবহার করা হয়, সেই কয়েলটার গঠন এখানে 9.6 এ আলোচনা করা হচ্ছে। যেখানে তোমরা দেখতেছো সহজে যে আমরা যে ওই লুডটা ব্যবহার করব কি ধরনের, যে লুড কয়েল একটা বিশেষ ধরনের কয়েল, একে গঠন করতে কতগুলো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, যেমন রেজিস্ট্যান্স খুব কম, কোর লস কম, সার্কিটের সুষমতা রক্ষা। কোর লস কপার লস আমরা ট্রান্সফরমার ক্ষেত্রে আগেই পড়ে আসছি, দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারের দিকে। আমার মনে হয় তোমাদের এটা আলোচনা করে তোমাদের এটা জানা আছে, যে সার্কিটের মধ্যে ইন্টারফারেন্স প্রতিরোধ করা এবং আকৃতি যথাসম্ভব ক্ষুদ্র করা। সাধারণত টেরুইডাল আকৃতির হয় এবং পারমালয় বা মোলিবডেনাম পারমালয় গুঁড়ার পাত দ্বারা গঠন করা হয়। কয়েলের এই ধরনের গঠনের জন্য উচ্চ ইন্ডাকটেন্স পাওয়া যায়, এডি কারেন্ট লস খুব কম হয়, এবং পারিপার্শ্বিক ফিল্ডের প্রভাব খুবই কম হয়। তাহলে লোডিং কয়েলের গঠন বর্ণনা আমরা আরেকটু যদি পড়ি, তাহলে আমরা পেয়ে যাব। মোটামুটি এখানে একটু জিস্ট তুলে ধরা হয়েছে, তোমরা এটা ভালো করে পড়বে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। কোরের উপর ক্ষুদ্র আকৃতির বৃহৎ গেজের তার পেঁচানো হয়। লোডিং কয়েলের ব্যবহার, নিচে লোডিং কয়েলের ব্যবহার দেওয়া হলো, যে এক, সাবমেরিন কেবলে লোডিং কয়েল ব্যবহৃত হয়, স্যাটেলাইট কমিউনিকেশনে লোডিং কয়েল ব্যবহৃত হয়, রেডিও এবং টেলিভিশনের ট্রান্সমিটিং লাইনে ব্যবহৃত হয়, টেলিফোন এবং টেলিগ্রাফ লাইনে লোডিং কয়েল ব্যবহৃত হয়, আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনে লোডিং কয়েল ব্যবহৃত হয়। 9.9 সিঙ্গেল স্টার, ডাবল স্টার ও কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইম্পিডেন্স ম্যাচিং এর ব্যাখ্যা।
বলতেছে কোনো ট্রান্সমিশন লাইনের লো ইম্পিডেন্স এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মধ্যে উপযুক্ত ম্যাচিং না হলে বিভিন্ন রকমের অসুবিধা পরিলক্ষিত হয়। আর এই অসুবিধাকে পরিহার করার জন্য ইম্পিডেন্স ম্যাচিং করানো হয়। ইম্পিডেন্স ম্যাচিং না হলে লোডের সর্বনিম্ন পাওয়ার সরবরাহ হয় এবং ট্রান্সমিশন লাইনে লোড হতে অধিকাংশ শক্তি প্রতিফলিত হয়। ইম্পিডেন্স ম্যাচিং এর বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, নেটওয়ার্ক, স্টাব। এটি আবার দুই প্রকার, একক স্টার পদ্ধতি, দ্বি স্টার পদ্ধতি। আসলে এইগুলো আমরা যেটা একটু আলোচনা করব, যেটা সংক্ষেপে এগুলো ছোট ছোট আলোচনা, যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং। আমরা ইম্পিডেন্স ম্যাচিং আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি বারবার। ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্কের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং, স্টাবের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং, উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো ছোট ছোট থিওরি আমরা পড়লে পাবো। তাহলে আমরা এটা দেখে নেব যে এটা আমরা বাড়ির কাজের জন্য রেখে দিয়েছি এই 4টা পয়েন্ট। তোমরা এটা বাড়ির কাজ করে নিয়ে আসবে। টোটাল আমার বাড়ির কাজ হচ্ছে যে 9.3 তে আছে প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে এটুনিয়েশন ও ফেজ কনস্ট্যান্ট নির্ণয়। 9.2 তে যেটা ছিল প্রাইমারি লাইন কনস্ট্যান্টের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নির্ণয়। 9.3 তে ছিল ট্রান্সমিশন লাইনে ন্যূনতম এটুনিয়েশন, ন্যূনতম ডিস্টরশন এবং এখন হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং। এখানে ওটা হবে না, ওটা ভুল আসে, র হবে। নেটওয়ার্কের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং, স্টাবের মাধ্যমে ইম্পিডেন্স ম্যাচিং এবং উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য। এই 7টা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো তোমরা তোমাদের সেশনাল খাতা বা বাড়ির কাজ দেওয়া থাকবে, ওটা সেশনাল খাতায় কমপ্লিট করে তোমরা তোমাদের প্রতিষ্ঠানের এই সাবজেক্টের সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দেবে। এবং জমা দিলে তোমাদের মানে এই সময় যখন কলেজ খোলা হবে বা টিচারের সাথে কমিউনিকেশন করে জমা দেওয়ার চেষ্টা করবে। এটা জমা দেওয়ার পরে তোমাদের এইটার উপর সেশনাল মার্ক আমরা সংশ্লিষ্ট টিচারকে অবগত করব যে তার যে বাড়ির কাজগুলো দেওয়া আছে এটার উপর যেন তোমার সেশনাল মার্ক বা ধারাবাহিক মার্কগুলো প্রদান করে থাকেন। তো এই আজকের এই ক্লাসটায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আমাদের ইনবক্সে লিখে দিও। আমরা আগামী ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা পুরোপুরি তুমি পাবে সবসময়, যেটার মধ্যে রেকর্ডিং থাকে বা সংরক্ষিত থাকে www.skills.gov.bd.com এই ওয়েবসাইটে গেলেই তুমি এই ক্লাসের রেকর্ডিংগুলো পাওয়া যাবে এবং তুমি যে কোনো সময় এটা দেখতে পারবে এবং ক্লাসটা সহযোগিতা নিতে পারবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার এই দিন 8:30 আমি আবার আসবো এই সাবজেক্ট নিয়ে। এই সাবজেক্টের যে পোর্শনটা থাকবে অধ্যায় 10 এন্টিনার গঠন ও কার্যপদ্ধতি। এন্টিনার গঠন এবং কার্যপদ্ধতিতে যা আছে যে 10.1 আছে এন্টিনা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বিকিরণের বাহ্যিক ধারণা। 10.2 আছে এন্টিনার সাথে সম্পর্কিত কিছু বিন্দু উৎস, পাওয়ার গেইন, ডাইরেক্টিভিটি, অ্যাপারচার, কার্যকরী ক্ষেত্র, রেডিয়েশন প্যাটার্ন, বিম কোণ এবং বিম ও রেডিয়েশন দূরত্বের সংজ্ঞা। 10.3 তে আছে ডাইপোল, ফোল্ডেড ডাইপোল, ইয়াগো, মার্কনি এবং হুইপ এন্টিনার গঠন। 10.4 ও 10.5 এ আছে এন্ড ফায়ার এবং ব্রডসাইড এর গঠন এবং কার্যাবলী। 10.6 এ আছে এন্টিনা কাপলিং, ইম্পিডেন্স ম্যাচিং। 10.7 আছে লগ পিরিয়ডিক এন্টিনার ব্যাখ্যা। এই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে অধ্যায় 10 এবং তোমরা যদি একটু দেখে আসো তাহলে তোমরা এটার সাথে একটু পরিচিত থাকলে এবং ক্লাসগুলো বুঝতে সহজ হবে। আমি আশা করি যে তোমরা এটা দেখে আসবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। যদি কোথাও বুঝাইতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তী ক্লাসে তোমরা ইনবক্সে প্রশ্ন করে তাহলে আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আগামী ক্লাসে, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।